নমস্কার। আগের ভিডিওতে আমরা শিক্ষার অধিকার আইন ২০০৯ সামগ্রিকভাবে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা স্পেসিফিকভাবে শিক্ষার অধিকার আইন ২০০৯ প্রাক প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত শিশুদের ওপর কী গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সেটা নিয়ে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের উপস্থাপনায় আমরা আরটি আইনের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানব সেগুলি হলো আরটি আইনের পরিচয় ও ইতিহাস, আইনের প্রেক্ষাপট, প্রণয়নের উদ্দেশ্য ও সাংবিধানিক ভিত্তি, পরবর্তী পয়েন্ট মূল বিধান ও অধিকারসমূহ, বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার গ্যারেন্টি এবং শিশু সুরক্ষা, বিদ্যালয়ের দায়িত্ব এবং মানদণ্ড অর্থাৎ অবকাঠামো, শিক্ষকের যোগ্যতা ও পাঠ্যক্রমের মান নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তি ও বাস্তবায়ন অর্থাৎ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ বিধান ও চ্যালেঞ্জের মোকাবিলা করা। তাহলে চলুন শুরু করা যাক। আজকের প্রথম পয়েন্ট রয়েছে আরটি আইন ২০০৯ কী। প্রথমেই এর ঐতিহাসিক ভিত্তি সম্বন্ধে জেনে নেওয়া যাক। ঐতিহাসিক ভিত্তি অর্থাৎ ভারতীয় সংবিধানের ৮৬তম সংশোধনী ২০০২ অনুযায়ী ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং ধারা ২১A এই অধিকারের ভিত্তি স্থাপন করেছিল। যেহেতু আইনের জন্ম হয়ে গেছে ২০০২ সালে, তাই এর বাস্তব প্রয়োগও দরকার। সেই উদ্দেশ্যেই ২০০৯ সালের ৪ই আগস্ট সংসদে পাশ হওয়া এই আইন 1 এপ্রিল ২০১০ থেকে কার্যকর হয়। এটি ভারতকে বিশ্বের সেই ১৩৫টি দেশের মধ্যে অন্তর্ভুক্ত করে যেখানে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয়েছে। আইনের মূল বিধানগুলি কী কী ছিল না, প্রথম বিধান ছিল বিনামূল্যে শিক্ষা প্রদান করা। ৬ থেকে ১৪ বছর পর্যন্ত প্রতিটি শিশুর কাছে থেকে কোনো ফি, চার্জ বা ব্যয় ছাড়াই মৌলিক শিক্ষা পাওয়ার অধিকারী মৌলিক শিক্ষা প্রদান করা। বেসরকারি বিদ্যালয়েও এই নিয়ম প্রযোজ্য করার কথা বলা হয়েছিল। বেসরকারি বিদ্যালয়ে দুর্বল এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রথম শ্রেণীতে 25% আসন বিনামূল্যে সংরক্ষণ করার কথাও বলা হয়েছিল। বাধ্যতামূলক ভর্তি, রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করবে প্রতিটি শিশু বিদ্যালয়ে ভর্তি হয় এবং 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করবে। পরবর্তী পয়েন্ট বহিষ্কার নিষিদ্ধ, অর্থাৎ 8ম শ্রেণী সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো শিশুকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা, ফেল করানো যাবে না। শিশুর সামগ্রিক বিকাশকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রাক প্রাথমিক স্তরে শিশুদের অধিকার। প্রাক প্রাথমিক শিক্ষা শিশুর মানসিক ও শারীরিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আরটি আইন এই স্তরে বিশেষ মনোযোগ দিয়েছে। পরবর্তী পয়েন্ট বয়স উপযোগী যত্ন। 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি ও প্রি স্কুল থেকে বিশেষ পরিচর্যার ব্যবস্থা করতে হবে। পুষ্টি ও স্বাস্থ্যসেবা। মিড ডে মিল প্রকল্পের আওতায় প্রতিটি শিশুকে পুষ্টিকর খাবার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ প্রদান করা হবে। খেলাধুলা ভিত্তিক শিক্ষা, শিশুর প্রাকৃতিক কৌতূহলকে কাজে লাগিয়ে খেলার মাধ্যমে শেখার পরিবেশ তৈরি করা বাধ্যতামূলক। শিশু সুরক্ষা, শারীরিক শাস্তি ও মানসিক নির্যাতন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় এই আইনের মাধ্যমে। শিশুর নিরাপদ পরিবেশে বিকশিত হওয়ার অধিকার সুনিশ্চিত করে। পরবর্তী পয়েন্ট প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় স্তরে আরটিই এই আইনের প্রয়োগ। বাঁ দিকের পয়েন্ট রয়েছে প্রাথমিক স্তর অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। এখানে প্রথম শ্রেণী না, বর্তমানে প্রাথমিক স্তর হবে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী। বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যে বিদ্যালয় স্থাপন বাধ্যতামূলক করা হয়। প্রতি 30 জন শিক্ষার্থীর জন্য একজন প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করার কথা বলা হয়। সর্বনিম্ন 200 দিন কার্যকর 200 দিন বিদ্যালয়ে ক্লাস করাতে হবে এবং মাতৃভাষায় শিক্ষা প্রদানের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবার জেনে নেওয়া যাক উচ্চ প্রাথমিক স্তর অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। প্রথম পয়েন্ট রয়েছে বাড়ি থেকে 3 কিলোমিটারের মধ্যে উচ্চ বিদ্যালয় স্থাপন করতে হবে। প্রতি 35 জন শিক্ষার্থীর জন্য একজন বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করার কথা বলা হয়েছিল। এছাড়াও বিজ্ঞান, গণিত, ভাষা ও সামাজিক বিজ্ঞান বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগের কথাও বলা হয়। সর্বনিম্ন 220 দিন বিদ্যালয়ে ক্লাস করাতে হবে, যেখানে প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে 200 দিন এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে 220 দিন। পরবর্তী পয়েন্ট বিদ্যালয়ের দায়িত্ব ও মানদণ্ড। প্রথম পয়েন্ট রয়েছে অবকাঠামোগত মান। প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, পানীয় জল, পৃথক ছেলে ও মেয়েদের শৌচাগার, রান্নাঘর, খেলার মাঠ এবং বাউন্ডারি ওয়াল থাকা বাধ্যতামূলক। বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য র্যাম্পের ব্যবস্থাও করতে হবে।
শিক্ষকের যোগ্যতা ও প্রশিক্ষণ। সকল শিক্ষকের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্থাৎ NCTE অনুমোদিত অর্জন করতে হবে। নিয়োগের পর 5 বছরের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। শিক্ষকদের প্রাইভেট টিউশনি পড়ানো যাবে না, অর্থাৎ শিক্ষকদের যে প্রাইভেট টিউশন নেওয়া এই RTE 2009 এই আইনেই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। পাঠ্যক্রম ও মূল্যায়ন পদ্ধতি। শিশুর সামগ্রিক বিকাশকে লক্ষ্য রেখে শিক্ষার্থী বান্ধব পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। ভয়মুক্ত পরিবেশে শেখার সুযোগ করে দিতে হবে এবং সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তার বিকাশ ঘটাতে হবে। পরবর্তী পয়েন্ট, স্কুল ম্যানেজমেন্ট কমিটি অর্থাৎ SMC। প্রতিটি সরকারি বিদ্যালয়ে অভিভাবক ও স্থানীয় সমাজের প্রতিনিধিদের নিয়ে SMC গঠন করতে হবে। এই কমিটি বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে আরেকটা পয়েন্ট বলে রাখি, SMCতে বিশেষ করে মাদের নাম অন্তর্ভুক্তিকরণ ওপর জোর দেওয়া হয়েছিল। সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ বিধান। RTE আইন নিশ্চিত করে যে কোনো শিশুই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না, বিশেষত যারা সমাজের প্রান্তিক স্তর থেকে আসছে। প্রতিবন্ধী শিশু অর্থাৎ CWSN, চিলড্রেন উইথ স্পেশাল নিডস। ইনক্লুসিভ এডুকেশন নীতির আওতায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের মূল ধারার বিদ্যালয়ে পড়ার অধিকার, বিশেষ সহায়তা উপকরণ ও প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করতে হবে। CWSN এই স্টুডেন্টদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেটর নিয়োগ করার কথা কিন্তু বলা হয়েছিল। পরবর্তী পয়েন্ট, দারিদ্র্যপীড়িত পরিবার অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরির শিশুরা বেসরকারি বিদ্যালয়ে 25% সংরক্ষিত আসনে বিনামূল্যে পড়তে পারবে এবং পোশাক, বই ও যাতায়াত ভাতাও সরকার বহন করবে, এটিও বলা হয়েছিল। সংখ্যালঘু ও মেয়ে শিশু, মেয়েদের শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পৃথক শৌচাগার নিশ্চিতকরণ এবং ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের মাতৃভাষায় শিক্ষার অধিকার সংরক্ষণ করার কথা বলাও হয়েছিল। অভিবাসী ও ঝরে পড়া শিশু, কর্মজীবী পরিবারের শিশু বা মাঝপথে বিদ্যালয় থেকে ছেড়ে দেওয়া শিশুদের স্পেশাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে পুনরায় মূল ধারায় আনার ব্যবস্থা করা হয়। পরবর্তী পয়েন্ট, বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সমাধানের পথ। প্রধান চ্যালেঞ্জগুলি কী ছিল? প্রধান চ্যালেঞ্জগুলি হলো, সারা দেশে প্রায় 10 লক্ষ প্রশিক্ষিত শিক্ষকের শূন্যপদ রয়েছে, বিশেষত প্রত্যন্ত গ্রামাঞ্চলে সমস্যা তীব্র। পরবর্তী পয়েন্ট, অবকাঠামোর অভাব। বহু বিদ্যালয়ে শৌচাগার, পানীয় জল ও পর্যাপ্ত শ্রেণীকক্ষের সংকট এখনও বিদ্যমান। পরবর্তী পয়েন্ট, মান নিয়ন্ত্রণ। ভর্তির হার বাড়লেও শিক্ষার মানগত উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। এবং সাফল্যের উদাহরণ, নাম ভর্তির উন্নতি। 2010 সালের পর থেকে অর্থাৎ RTE 2009 এই আইনটি চালু করার পর থেকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার 96%-এর ওপরে পৌঁছেছে। এটা কিন্তু একটা বিরাট সাফল্য। পরবর্তী পয়েন্ট, কেরালা মডেল। কেরালা, হিমাচল প্রদেশ ও দিল্লি SMC কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। ডিজিটাল উদ্যোগ, দীক্ষা ও শ্যাম প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল শিক্ষার প্রসার ঘটেছে। মূল শিক্ষা ও পরবর্তী পদক্ষেপ, এটি শিক্ষিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া, প্রতিটি শিশুর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই RTE আইনের চূড়ান্ত লক্ষ্য। মূল বার্তা, শিক্ষা কোনো সুবিধা নয়, এটি প্রতিটি শিশুর জন্মগত অধিকার। RTE আইন এই অধিকারকে আইনি সুরক্ষা দিয়েছে। এখানে পরিবারের ভূমিকা কী? অভিভাবকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া RTE আইনের পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয় এবং পরিবারের প্রতিটি সদস্যকে SMCতে যোগ দেওয়ার কথাও বলা হয়েছে। SMC অর্থাৎ স্কুল ম্যানেজিং কমিটি। সরকারের প্রতিশ্রুতি, শিক্ষা বাজেট বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ এবং ডিজিটাল শিক্ষার অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন। ভবিষ্যতের লক্ষ্য, NEP 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর সাথে সমন্বয় রেখে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। ধন্যবাদ।